ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। হ্যালো রাহাত, তুই এখনো অফিসে কি করিস? তোকে না আজকে সকাল সকাল বাসায় আসতে বলেছি। উফ, তুই আমার একটা কথাও শুনিস না। তোর কি মনে হয় তোর সব সিদ্ধান্ত সব সময় চলবে? একটু তো তাড়াহুড়া করতে পারিস রে বাবা সময় সময়। মা, চিল্লাচ্ছ কেন? জানো না অফিসে কত কাজের চাপ থাকে? কাজ শেষ করে প্রতিদিন বাড়ি যেতে আমার লেট হয়ে যায় এমনি, তুমি তো জানোই। তাও আজকে বসের থেকে এক্সট্রা সময় চেয়ে নিয়েছি। যাই হোক, চেঁচামেচির দরকার নেই, আমি তাড়াতাড়ি বাসায় ফিরব। আর হ্যাঁ, যদি রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে তাহলে আবার চিল্লাচিল্লি করে না যেন। আর আমাকে ফোন দিয়ে বারবার বিরক্ত করার দরকার নেই, এখনও অনেকগুলো ফাইল আছে। আল্লাহ হাফেজ। যাই হোক বন্ধুরা, আমি রাহাত। এবার গ্র্যাজুয়েশন শেষ করে আইটি কোম্পানিতে জব করছি। বাড়িতে মা, বাবা আর একটা ছোট বোন আছে। এই নিয়ে আমার পরিবার মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে বুঝতেই তো পারছেন সিঙ্গেল লাইফের যত প্যারা। সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠে আম্মুর ঝাড়ি খেতে হয়, অফিসে এসে বসের ঝাড়ি খেতে হয়, বাসায় গিয়ে আবার আম্মুর ঝাড়ি খেতে হয়। ঝাড়ি ঝাড়ি আর ঝাড়ি। তবে এর মধ্যে একটা শান্তি কাজ করে যে মায়ের বকাটা বা কয়জন ভাগ্য পায়। আমার মায়ের বকার মধ্যে বকা হচ্ছে, এত বুড়ো হয়ে গেছিস তাও বিয়ে করিস না কেন? বিয়ে দিয়ে মনে পড়ল, আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাও 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড। আজকাল কাজের চাপে ওর সাথে কথাই বলতে পারি না। যাই হোক, আমার গার্লফ্রেন্ডের নাম ঋতু। অবশ্য গতকাল ওর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু অফিসে একটা মিটিংয়ের কারণে ওর সাথে দেখা করতে পারিনি। আর আজকেও দেখা করতে পারবো না, কারণ মা যেভাবে ফোন দিয়ে রাগারাগি করলো। মা যে কারণে ফোন দিল তা তো আপনাদের বলাই হয়নি। আসলে আমার খালাতো বোনের বিয়ে। আমার খালার 2 মেয়ে, একজনের নাম রাইসা আর একজনের নাম মাইশা। রাইসা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর মাইশা পড়ে ক্লাস 8-এ। রাইসার বিয়ে হয়ে গেছে, কিন্তু ওরে চলন করে নিয়ে যায়নি। এই চলন করার জন্যই মূলত একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দাওয়াতে আমাদের যাওয়ার কথা, কারণ খালার আমরা ছাড়া আর কেউ নেই। আর অনুষ্ঠানে যেতেই হবে, তাহলে না হলে মা আমাকে মেরে ফেলবে। আর খালাকেও আমি অনেক ভালোবাসি, তাই এত ব্যস্ততার মাঝেও আমি রাজি হয়েছি। আমাকে তো ঋতুকে ফোন দিতে হবে, মহারানীর থেকে পারমিশনও নিতে হবে, না হলে আবার ঝামেলা লাগাবে। আজকাল ওকে একটু কমই সময় দিচ্ছি। এই বলে আমি ঋতুকে কল দিলাম। হ্যালো ঋতু, কেমন আছো তুমি? আই এম সো সরি বেবি। তুমি তো জানোই অফিসে কত কাজের চাপ, কত বিজি থাকি আমি। কালকে স্যারের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তোমার সাথে দেখা করতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আই লাভ ইউ সো মাচ। প্লিজ, অনেকগুলো সরি। কি মনে করো তুমি নিজেকে? তুমি আসলে আমাকে একটুও ভালোবাসো না। যদি আমাকে ভালোবাসতে তাহলে অন্তত একবার আমার কথা মনে পড়তো তোমার, একটাবার কল দিতে। এসব উল্টোপাল্টা ভালোবাসা বন্ধ করো। যাই হোক, আজকে কখন দেখা করবা? না ইয়ার, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বিশ্বাস করো। আর তোমাকে তো বললাম আজকে তো দেখা করতে পারবো না। আরে না বললাম তো, আজকে খালাদের বাসায় যেতে হবে। রাইসাকে ওর শ্বশুর বাড়ি থেকে নিতে আসছে। তোমাকে তো বললামই সব, আজ তো দেখা করতে পারবো না। খালামুনির আমরা ছাড়া কেউ নেই, আমাকে যাইতেই হবে। আর খালামুনির একটা ছেলে নাই যে সব কাজগুলো দেখবে, আমাকে গিয়ে সব দেখতে হবে। ঠিক আছে, যা খুশি তাই করো। আমি তো তোমার কেউ না। তোমার পরিবার, তোমার খালামুনি, ওরাই তোমার ওপর। আমাকে যে তুমি ভুলেই গেছো। আর রাগ করো কেন? খালারের বাসা থেকে এসে এবার তোমাকে অনেক সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। এবার একটু খুশি হয়ে যাও। ঠিক আছে, আমাকে এত তেল দিতে হবে না। আর হ্যাঁ, তোমাকে না বলেছিলাম আমার 10,000 টাকা লাগবে? তুমি তো জানোই আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই, আর তাকে দেখাশোনার দায়িত্ব আমারই। তাই তার অসুস্থতার জন্য 10,000 টাকা খুবই প্রয়োজন।
সেটা কখন দিবা? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। দাঁড়াও, টাকা সেন্ড করতেছি। ওকে বেবি, আই লাভ ইউ, বাই। এই বলে ঋতু ফোনটা রেখে দিল। এরপর আমি অফিস থেকে বাকি কাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় হাজারো ট্রাফিক জ্যাম পার করে বাসায় এসে পৌঁছালাম। বাড়ি এসে মায়ের বকুনি তো ফিরিতে পেলামই। এরপর আর কি, মাকে বললাম তাড়াতাড়ি রেডি হও, আমি এভাবে যাব। আমি আর তো রেডি হতে যাব না, কারণ এমনিতেও হয়ে গেছে অনেকটা। তাড়াতাড়ি চলো। সবাই মিলে খালার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসা থেকে খালার বাসায় যেতে 3 ঘন্টা সময় লাগে। আমি, বাবা, ছোট বোন মাইশা আর আম্মু 3 ঘন্টা জার্নির পর খালার বাসায় এসে পৌঁছালাম। খালামণি তো দেখে খুবই কান্নাকাটি করছিল। অনেক দিন দেখা হয় না যে। আয় বাবা আয়, তুই আমার কাছে আমার চোখের মনি, কতদিন দেখি না তোরে। শুকিয়ে গেছিস, ঠিক মতো কি খাওয়া দাওয়া করিস না? সেই ছোট রাইসা আজ কত বড় হয়ে গেছে, ওরও বিয়ে হলো। আমি রাইসার কান চেপে ধরে বললাম, কিরে, বিয়ে তো করে নিলে, আবার তোর বিয়েতে চাকরের মতো খাটানোর জন্য নিয়ে আসলি। ভালোই ধান্দা শুরু করছিস। আচ্ছা খালা, মারিয়া কোথায়? মারিয়াকে তো দেখতে পাচ্ছি না। আর বলিস না বাবা, মারিয়া ওর বোনের বিয়েতে এত খুশি, কি রেখে কি পরবে, কি শাড়ি পরবে, কি সাজুগুজু করবে, সেটা নিয়ে সারাদিন রুমে পড়ে থাকে। আর এটা ওটা পরে এসে শুধু আমাকে দেখায়, মা আমাকে কেমন লাগছে, মা আমাকে কি ভালো লাগছে, এত চঞ্চল। সবাই মারিয়ার কথা বলে হাঁ করে হেসে দিল। অবশ্য সবার চোখে মনে হলো মারিয়া। আল্লাহ যেন মারিয়ার চেহারা নিজ হাতে নিখুঁতভাবে বানিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আর অনেক চঞ্চল মেয়েটা। ঠিক আছে খালা, তোমরা এখানে থাকো, আমি মারিয়া বুড়িকে দেখে আসি ও কি করে, আর ড্রেসটা চেঞ্জ করে আসি। এই বলে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। অনেক বছর হলো খালার বাসায় আসি না, প্রায় 3 বছরের মতো। তাই কে কোন রুমে থাকে সেটাও ভুলে গেছি। দেখলাম একটা রুমের দরজায় হালকা একটু চাপানো। ভাবলাম কেউ নাই হয়তো, সরাসরি আওয়াজ না করে রুমের ভেতরে ঢুকে পড়লাম। রুমে ঢুকতেই আমার চোখ নিচু হয়ে গেল। দেখি রুমে মারিয়া। ও শাড়ি পরছিল, পুরোপুরি পরা হয়নি, অর্ধেকটা পরেছে। আমাকে দেখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এই 3 বছরে মারিয়া অনেকটাই বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে। দেখতে খুবই সুন্দর। আমি একটু প্রস্তুত হয়েই বললাম যে, ভালো আছিস মারিয়া? রাহাত ভাইয়া, তুমি কখন আসলে? কই, আমাকে তো কেউ কিছু বলে নাই যে তোমরা আসবা। খালামণি এসেছে, সাথে মাইশাপু এসেছে। মারিয়া আমাকে দেখে একের পর এক প্রশ্ন করতে থাকলো। আমি একটু কাশি দিয়ে বললাম, হ্যাঁ, সবাই এসেছে। ঠিক আছে, তুই এবার শাড়িটা পর, আমি পাশের রুমে, পরে কথা হবে। মারিয়া লজ্জা পেল। কে তাড়াহুড়া করে শাড়িটা বুকে নিয়ে বলল, ঠিক আছে। একটু না, অনেকটাই লজ্জা পেয়েছে। অবশ্য আমিও অনেকটা ব্যাড সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। তাড়াহুড়া করে রুম থেকে পাশের রুমে চলে আসলাম। এরপর ড্রেস চেঞ্জ করে ঠিকঠাক করে নিচে গেলাম। বিয়ে বাড়িতে তো অনেক কাজ থাকে, তারপরে খালার কোনো ছেলে নাই, আমাকেই সব দেখতে হবে। তো বলে রাখা ভালো, খালু 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর খালা নিজের হাতে সব কিছু দেখাশোনা করে এবং 2টা মেয়েকে লালন পালন করছেন। দেখতে দেখতে রাইসার বিয়ে হয়ে গেল। আর শ্বশুর বাসা থেকে অনেকজন লোক আসলো। আর রহমতে তাদের খাওয়া দাওয়ার কোনো কমতি রাখিনি। ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একটি গভর্নমেন্ট জবও করে। রাইসাকে বিয়ে দিয়ে তুলে দিলাম ওর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। প্রচুর কান্নাকাটি। মা, মাইশা, মারিয়া, খালা সবাই খুব কান্নাকাটি করছে। অবশ্য একটা মেয়ের বিয়ে হয়ে যাবে, সে অন্যর বাসায় চলে যাবে, এটাই সমাজের একটা প্রথা। এটার কান্নাকাটির কিছু মনে হয় না। তারপরও সবাই যে কেন কান্নাকাটি করে আমি এটা আসলে বুঝে উঠতে পারি না। রাইসা যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলল, ভাইয়া, মাকে একটু দেখে রাখো, মায়ের তোমরা ছাড়া আর কেউ নাই।
আমাদের সবার উপরের মাথা একমাত্র ছাদ হচ্ছে তুমি। খালাও প্রচণ্ড কান্নাকাটি করছিল। খালার রাইসা আর মারিয়া ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আমরা তো অনেক দূরে থাকি। খালু মারা যাওয়ার 3 মাস পরেই খালার ডায়াবেটিক্স ধরা পড়ে, সাথে হার্টের সমস্যা। খুব একটা স্ট্রেস নিতে পারে না, অল্পতেই অসুস্থ হয়ে যায়। আবার হাই প্রেশারও আছে। তাই রাইসাকে তুলে নিয়ে যাওয়ার সময় খালা প্রচণ্ড কান্নাকাটি করেছিল। মাঝরাতে খালা অসুস্থ হয়ে যায়, কি করব বুঝতে পারছিলাম না। এমন একটা সিচুয়েশনে এদিকে মা, মারিয়া আর মাইশা খুব কান্নাকাটি করছিল। মারিয়া খুব ছোট, ওর মাকে দেখে একদম ভেঙে পড়েছিল। ও মামা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। দেখো না মা, আমি আছি তো। আপু চলে গিয়েছে তো কি হয়েছে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ও মামা, তোমার কিচ্ছু হবে না। রাহাত ভাইয়া, প্লিজ মাকে বলো না, যেন মা কান্না না করে, যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মারিয়া, কান্না করো না, খালার কিছুই হবে না। আমি অ্যাম্বুলেন্স কল করছি, একটু পর খালাকে হসপিটালে নিয়ে যাব। ডাক্তার দেখলে সব ঠিক হয়ে যাবে। পাগলি মেয়ে একটা, খালা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, টেনশন করিস না। মা, অ্যাম্বুলেন্স চলে আসছে, খালাকে একটু সবাই মিলে ধরো তো। এরপর সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। খালাকে দেখে বলল, ওনার অতিরিক্ত চিন্তার ফলে এমন প্রেশার বেড়ে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই, একটু রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে, ঠিকমতো ওষুধপত্র খেলে ভালো হয়ে যাবে। মারিয়া, খালা এখন অনেকটাই সুস্থ, তুই আর টেনশন করিস না। তুই যদি খালাকে দেখতে চাস তাহলে চল, তোকে দেখে আনি। ঠিক আছে ভাইয়া, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের সাথে দেখা করতে চাই। মা, মাইশা, তোমরাও চলো। দরজা খুলে ভিতরে ঢুকে দেখি খালা শুয়ে আছে, তার মুখে অনেকটা চিন্তার ভাঁজ। খালার পাশে গিয়ে বসলাম, হাতটা ধরলাম, বললাম, খালা তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তো আছি, তোমার কিছু হবে না। খালা আমার কথা শুনে আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস নিয়ে মায়ের দিকে তাকালো, মায়ের দিকে তাকিয়ে বলল, জীবনে তো তোর কাছে কখনো কিছুই চাইনি, আজকে তোর কাছে একটা জিনিস চাইব, দিবি তো? কি চাস তুই আমার কাছে বল, তুই আমার একমাত্র বোন। যদি তোর উপকারে না আসতে পারি তাহলে আমি তোর কেমন বোন হলাম? আমি ছাড়া আমার মেয়ে মারিয়ার এই পৃথিবীতে কেউ নাই। আমি আজ আছি তো কাল নাই। আমার শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। তুই আমার মেয়ে মারিয়াকে তোর ছেলের বউ করে নিয়ে যা। তোর কাছে আমার মেয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। আমি জানি মারিয়া অনেক ছোট, তুই একটু মানিয়ে গুছিয়ে নিস। তুই মারিয়াকে নিয়ে একদম চিন্তা করিস না। মারিয়া যেমন তোর মেয়ে, আমারও মেয়ে। তোর এই অসহায় সময় যদি আমি তোর পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমাই করতে পারবো না। খালা আবারও বলল, বাবা রাহাত, ছোটবেলা থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। আজকে আমার এই কথাটা রাখ, আমি তোর কাছে হাত জোর করছি। আমার এই প্রস্তাবটা তুই ফিরিয়ে দিস না। আমি হসপিটালের রুম থেকে এক ঝটকায় বাইরে বেরিয়ে আসলাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কি করা উচিত আমার। কোনোভাবে মারিয়াকে নিজের বউ হিসাবে মেনে নিতে পারবো না, আর আমি খালার কথাও ফেলতে পারবো না।
এদিকে ব্যাপারটা যদি ঋতু জানে, ও তো একবারে ভেঙে পড়বে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। এটা ভাবতে ভাবতে আমি হসপিটালের বাইরে বেঞ্চে এসে বসে পড়লাম। কারণ মা রাজি হয়ে গেছে, আর মা যেহেতু রাজি হয়েছে সেহেতু আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। এই মুহূর্তে আমি কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। সেই দিন সারা রাত হসপিটালে এভাবে বসে কাটালাম। মারিয়া অনেক ছোট, ওর কোনো মতামত নেই। ওকে দিয়ে যা করানো হবে ও তাই করবে। ওকে আমি সবসময় বোনের নজরে দেখেছি। ওকে যা আমি কি বলবো, ওকে বলে তো কোনো লাভ নেই। পরদিন সকালে আমি মাকে বললাম আমি বাড়ি চলে যাব। তুই আজকেই কিভাবে বাড়ি চলে যেতে চাস? তোর খালার এই অবস্থা, তুই এই অবস্থায় তোর খালাকে রেখে কিভাবে চলে যেতে চাস? তোর সব সিদ্ধান্ত তো আমি মেনে নিতে পারবো না বাবা। মাইশা, বোঝা তোর ভাইকে। মা, তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। দেখো, মারিয়া আমার অনেক ছোট, তাছাড়া ও আমার বোনের মতো। মা, তোমাকে একটা কথা বলা হয়নি। আসলে আমি একজনকে ভালোবাসি। কি বললি তুই? কই, কখনো আগে তো বলিস নাই, আর এখন বলেও কোনো লাভ হবে না। তোর মারিয়াকেই বিয়ে করতে হবে। তোর বাবা যখন আমাকে বিয়ে করেছিল তখন আমার বয়স মাত্র 13 বছর ছিল, আর তোর বাবার বয়স ছিল 24 বছর। আমরা কি সংসার করে খাচ্ছি না? মারিয়া ছোট হয়েছে তো কি হয়েছে, আমি ওকে মানিয়ে গুছিয়ে নিব। খালা, মা তোমাকে ডাকছে, কি যেন বলবে। তোমায় খুব তাড়াতাড়ি যেতে বললো। মাইশা আপু, চলো আমরা ছাদে যাই, ছাদে অনেক ঠান্ডা হাওয়া। ঠিক আছে, চল। আর ভাইয়া, মায়ের সাথে ঝামেলা করিস না, মা যা বলে মেনে নে। দেখ, তুই অনেক বড় হয়েছিস, সব বুঝিস, তোকে বোঝানোর প্রয়োজন নেই। কি একটা পরিস্থিতিতে পড়লাম। আমার ছোট বড় সবাই আমাকে জ্ঞান দিচ্ছে, আর এদিকে যার সাথে আমার বিয়ের কথা চলছে, আমার এই অবস্থা দেখে সে মুচকি মুচকি হাসছে। এই পাগলের সাথে আমি কিভাবে সংসার করব? ইম্পসিবল। আমি দরজা বন্ধ করে দিয়ে ঋতুকে কল দিলাম। হ্যালো ঋতু। হ্যাঁ বলো, কেমন আছো? আমি একদমই ভালো নেই। আমি সমস্ত ঘটনাটা ঋতুকে খুলে বললাম। মানে কি এসবের? তুমি আমাকে কেন এসব বলছো? আমি এত কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না। এই বলেই ঋতু অনেক চিল্লাচিল্লি শুরু করে দিল। আমাকে কেন যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ঋতু আমাকে বুঝতে পারছে না, কোথায় যাব আমি। এর মধ্যে মায়ের ডাক। তাড়াহুড়া করে কল কেটে দিলাম, দরজা খুলে নিচে গেলাম। বলো মা, কি বলবা? শোন বাবা, আমরা খুব তাড়াতাড়ি তোর আর মারিয়ার বিয়েটা সেরে ফেলতে চাচ্ছি, আজকেই। মানে কি মা? আমাকে একটু টাইম তো দাও। এটা আবার টাইমের কি আছে? সকালেই তো তোর সাথে আমার কথা হলো রে বাবা, এত কিছু আমি জানতে চাচ্ছি না। বাবা রাহাত, তুই আর না করিস না বাবা, আমার শরীরটা ভালো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা সেরে ফেলতে চাচ্ছি। আমি চুপচাপ খালার দিকে আর মায়ের দিকে চেয়ে থাকলাম। আমার কি বলা উচিত? এখানে তো তারা আমার কথা ভাবছে না। মা গিয়ে মারিয়াকে ডেকে আনলো। মারিয়া, বলো খালামণি। এর মধ্যে ফোনে একটা মেসেজ আসলো, ঋতুর মেসেজ। সে লিখেছে তার নাকি আরও 20,000 টাকা দরকার। আমি উত্তরে বললাম কিছুক্ষণ পর আমি পাঠিয়ে দিচ্ছি। ঋতুর সাথে মেসেজ করছিলাম এমন অবস্থায় মা মারিয়াকে বলল, আজ থেকে আমি আর তোর খালামণি না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। মা কেন ডাকবো? কারণ তোকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব, তাই তুই আমাকে আজ থেকে মা বলে ডাকবি। তার মানে রাহাত ভাইয়ের সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ, পাগলি মেয়ে।
মায়ের এসব কথা শুনে আমার সিরিয়াসলি রাগ আর কান্না দুটোই চলে আসছিল। মারিয়া আর কিছু বলল না। এটুকু মেয়ে কী বা বলবে, ওর বয়স তো 15 চলে। যেন ও খুব একটা মেনে নিতে পারেনি ব্যাপারটা। ও মাইশার সাথে চুপচাপ ওর ঘরে চলে গেল। সন্ধ্যার আগে আগে খালামা সবাই মিলে কাজী ডেকে আনলো। এর মধ্যে আমার আর ঋতুর কোনো কথা হলো না। শেষমেশ সেই বিয়ের সময় উপস্থিত হলো। মারিয়াকে অনেক সুন্দর করে সাজিয়েছে, যেন আকাশের চাঁদ মাটিতে নেমে আসছে। তারপরেও কেন যেন এই বিয়েতে আমার মত নেই। এরকম একটা সুন্দর মেয়েকে পৃথিবীর প্রত্যেকটা ছেলে বিয়ে করতে চাইবে, শুধু আমি কেন চাচ্ছি না তা আমি বুঝতে পারছি না। পুরো দুনিয়াটাই অন্ধকার লাগছিল। মারিয়াকে আমার পাশে বসানো হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। মারিয়াকে কবুল বলতে বলল। মারিয়া একটু থেমে সবার দিকে একবার করে তাকালো, আর শেষে একবার আমার দিকেও তাকালো। এরপর মারিয়া বলল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। নে রাহাত, এবার তুইও বল। আমার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছিল না। তারপর আমাকে জোর করে বলতে হলো, কবুল কবুল কবুল। এরপর খালা আমাদের বিদায় জানানোর সময় আমার হাত ধরে বললেন, বাবা রাহাত, তোর উপরে ভরসা করে আমার চোখের মণিকে তোর হাতে তুলে দিলাম। দয়া করে ওকে ভালো রাখিস বাবা। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু হাতের উপর হাত রেখে আশ্বাস দিলাম। মারিয়া মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে কান্নাকাটি শুরু করলো। মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রায় দিনই দেখতে আসব, তোমার কাছে এসে থাকবো, সাথে খালামণিকেও নিয়ে আসবো। আমার লক্ষ্মী মা, ঠিকমতো মেডিসিনগুলো খেয়েও। মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার চলো গাড়িতে ওঠো। মাইশা, তুই আমার পাশে বস, আর মারিয়া তুই আম্মুর সাথে বস। মাইশা, আমার পাশে বস। রাহাত, নিজের বউকে নিজের পাশে বসা। মারিয়া, তুই কোথায় বসবি বল? আপনি যেখানে বলবেন আমি সেখানেই বসবো, কিন্তু আমি খালামণির কথাও শুনবো। ঠিক আছে, যা খুশি কর। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু মারিয়া আমার পাশেই বসলো। মারিয়া কান্না করে ওর চোখ নাক কান লাল করে ফেলছে। তাতে আমার কি? এই বিয়ে আমি মানি না। মারিয়া গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আমার গায়ে ওর মাথায় এলিয়ে দিল, আমার শরীরে স্পর্শ করলো। তখনও ও ঘুমিয়েছিল। আমি আর ওকে জাগিয়ে দিলাম না। ভাবলাম ছোট মানুষ, অনেক ধকল গেছে, ঘুমাচ্ছে ঘুমাক না। শেষমেশ বাড়িতে পৌঁছালাম। মা মারিয়া, আয় মা, আজ থেকে এটাই তোর বাড়ি, আমিই তোর মা। ঠিক আছে মা, তাহলে কি আমি তোমার সাথে থাকবো? আরে পাগলি মেয়ে, বিয়ের পর মেয়েরা স্বামীর সাথে থাকে, স্বামীর সাথেই ঘুমায়। তার মানে আমি রাহাত ভাইয়ের সাথে ঘুমাবো? তাই তোকে রাহাতের ঘরে নিয়ে যাই, চল। শোন, এখন থেকে তুই এই বিছানায় আর এই রুমেই ঘুমাবি। আর যদি রাহাত তোকে কিছু বলে যেটা তোর খারাপ লাগবে, সরাসরি এসে আমাকে বলবি, তারপর আমি ওর বিচার করব। ঠিক আছে মা। তাহলে তুই এখন থাক, আমি আসি। আপনি কি ঘুমাবেন না, নাকি এভাবেই জেগে থাকবেন? তোকে কি আমার ঘুমানো নিয়ে চিন্তা করতে বলছি? আমি শুনেছি বিয়ে হয়ে গেলে নাকি স্বামীরা বউদেরকে তুমি করে বলে, তাহলে আপনি কেন আমাকে তুই করে বলছেন? যা খুশি বল, আমাকে একদম বিরক্ত করবি না। এটুকু মেয়ে বিয়ের কে বুঝিস? হ্যাঁ, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন?
আমি কিন্তু মাকে সব বলে দিব। উফ, কি মুসিবত রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমাকে মাফ করে দে, আমি আর তোকে ধমকাবো না। সত্যি ধমকাবেন না? না। তাহলে এখন আমাকে আইসক্রিম খাওয়ান। এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো? আমাকে কি দেখে তোর আইসক্রিম আলা মনে হয়? দেখেছেন, আপনি আবার আমাকে ধমকাচ্ছেন। এবার আমি সত্যিই মাকে বলে দিব। আরে ভাই থাম, দেখছি আমি কি করা যায়। এই বলে আমি বেরিয়ে পড়লাম আইসক্রিম আনার উদ্দেশ্যে। তখন আনুমানিক রাত 2:30 বাজে। একটাও দোকান খোলা পাচ্ছিলাম না। অনেকগুলো দোকান খুঁজে খুঁজে একটা দোকান খোলা পেলাম। আইসক্রিম কিনলাম। বাসায় এসে রুমে ঢুকে দেখি মারিয়া ঘুমিয়ে পড়েছে। ঘুমালে যে কাউকে এত সুন্দর লাগে তা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মারিয়ার মুখে পড়ছিল। এত সুন্দর মানুষ কিভাবে হয়? ওর মিষ্টি চেহারা, এলোমেলো শাড়ি, যেন এক রাজ্যের পরী। আমি ওকে কখনো ভালো করে দেখিনি। ও অনেকটাই সুন্দর। ওর শরীর থেকে শাড়িটা অনেকটা সরে গিয়েছিল, পেট দেখা যাচ্ছিল। আমার হঠাৎ করেই ঘোর কাটল। আমি নিজের মাথায় চাপড় দিয়ে বললাম, ছি ছি রাহাত, এগুলো কি ভাবছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? তারপর ভাবলাম এসব চিন্তা ওকে নিয়ে ভাবা যাবে না। এটা বলে আইসক্রিমটা ফ্রিজে রাখলাম। পরে রুমে এসে মারিয়ার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। ভাবলাম ঠিক করলাম নাকি ভুল করলাম। ওই দিন আর ঋতুর ফোনে ফোন করিনি। ও 20,000 টাকা চেয়েছিল, শুধু টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে একটা মিষ্টি কণ্ঠে ডাক শুনলাম। এই যে শুনছেন, ওঠেন বলছি, ওঠেন। কালকে রাতে আপনাকে আইসক্রিম আনতে বলেছিলাম, আপনি কেন আনেন নাই? আরে আমি আইসক্রিম এনেছিলাম, কিন্তু তুমি ঘুমিয়ে গিয়েছিলা। দেখো ফ্রিজে আছে, খেয়ে নাও, যাও। সত্যি বলছেন? তাহলে আমি যাই আর মায়ের সাথেও দেখা করে আসি। হঠাৎই ঋতু ফোন করলো। বাহ, বিয়ে করে ভালোই আছো তাই না? তুমি আমাকে এভাবে ঠকাতে পারলা? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? তোমার জন্য আমি 1000টা ছেলেকে রিজেক্ট করেছি, আর আজকে তুমি কিনা ছি রাহাত, ছি। দেখো ঋতু, আমি পরিস্থিতির শিকার। আমি ওই মেয়েকে ছুঁয়েও দেখিনি। তোমাকে ভালোবাসি, তুমি বুঝতে পারতেছ না কেন? আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বিয়ে করব, প্রমিস। তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবা? কিন্তু কিভাবে? তোমার সাথে আমি সতীনে সংসার করতে পারবো না, এটা আমি কখনোই পারবো না। আরে বাবা, কিছুদিন সময় দাও, সব ঠিক করে দিব। আমার উপর একটু ভরসা রাখো। ঠিক আছে, বুঝলাম। রাহাত, আসলে আমার কিছু টাকা লাগতো। কত টাকা? আর কি করবা? কালকেই তো টাকা দিলাম। ও, তুমি এখন আমার থেকে হিসাব চাচ্ছ? বিয়ে হওয়ার একদিন হতে না হতেই এত পরিবর্তন? আর এই তুমি আমাকে ভালোবাসবা? থাক, লাগবে না। আরে বাবা, ভুল বুঝছো কেন? ঠিক আছে, বলো কত টাকা। আসলে রাহাত, আমার মাকে আরো ভালো হসপিটালে ভর্তি করাতে হবে। ডাক্তার বলেছে 50,000 টাকা লাগবে। কি করবো আমি বুঝতে পারছি না। তুমি চিন্তা করছো কেন? আমি থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না। আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ বেবি, বাই। এই বলে ঋতু ফোনটা কেটে দিল। আমি ফ্রেশ হয়ে উঠে নাস্তা করতে গেলাম। শোন বাবা, আজ আর তোর অফিসে যাওয়ার দরকার নাই। তোর স্যারকে ফোন করে বল তোর নতুন নতুন বিয়ে হয়েছে, কিছুদিন ছুটি চেয়ে নে। দেখো মা, আমার লাইফে অনেক বড় সিদ্ধান্ত তোমরা নিয়েছো। অন্তত আমার কাজের জায়গাতেও হস্তক্ষেপ করো না। আমাকে তোমরা জোর করে বিয়ে দিয়ে দিয়েছো, আমি কিছুই বলিনি। একটা বাচ্চা মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো। আর এখন যদি তোমরা আমার কাজ নিয়ে কথা বলো, তাহলে কিন্তু আমি চুপ থাকবো না।
এই বলে আমি নাস্তা না করেই উঠে পড়লাম। উঠে পিছনে তাকিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে কান্না করছে। আসলে ওকে আমি যতটা অবুঝ ভেবেছিলাম ও ততটা অবুঝ না, অনেক কিছুই বুঝে, ভালো মন্দ অনেক কিছুই। ক্লাস 8-এ পড়ুয়া একটা মেয়ে, বুঝবে এটাই স্বাভাবিক। তারপর আজকালকার মেয়েরা অনেক ফাস্ট হয়। আমি মারিয়ার চোখে চোখ রাখলাম, কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো। আমি কি কথাগুলো ওর সামনে বলে ভুল করলাম? ও এক দৌড়ে রুমে চলে গেল। মেয়েটার সামনে এভাবে না বললেও পারতি। মা আমার কোনো কথাই শুনলো না, চলে গেল। আমি সারাদিন বাড়ির বাহিরেই ছিলাম, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম। আমি জানতাম মারিয়া অনেক কষ্ট পেয়েছে। কি যেন ভেবে ওর জন্য অনেকগুলো চকলেট আর আইসক্রিম কিনে আনলাম। রুমে গিয়ে দেখি ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চকলেট আর আইসক্রিম ওর দিকে বাড়িয়ে দিলাম। লাগবে না আমার কিছু। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, উত্তর দিবেন? আপনি আমাকে একটুও পছন্দ করেন না। ও, কেনই বা পছন্দ করবেন? আচ্ছা, আপনি কি সত্যিই জোরপূর্বক বিয়েটা করেছেন? মারিয়ার মুখে হঠাৎ এই ধরনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, আসলে আমি বলো তো, তুমি তো এখনো অনেক ছোট, তাই তুমি অনেক কিছুই বুঝো না। কি বুঝি না? আমি সবই বুঝি। আমি কি দেখতে সুন্দর না? মারিয়া, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি আসলে তোমাকে কখনো ওইভাবে দেখি নাই। মারিয়া কোনো কথা না বলে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, যে মেয়েটা চকলেট আইসক্রিম না দিলে রেগে যেত, আর সেই মেয়েটা কি না কি বলে গেল। রাতে আর কিছুই খেলাম না। এভাবে কয়েকদিন কাটল। মারিয়া আর আমার সাথে আগের মতো কথা বলে না, ও আগের মতো চঞ্চলতা দেখায় না। আমি ওর হাসিটা খুব মিস করি। আমি কথা বলতে গেলে ও ওখান থেকে উঠে যায়। এর মাঝে ঋতুর ফোনে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ওর ফোন সুইচ অফ। সেদিন রাতে হঠাৎ করেই ঋতুর ফোনে ফোন ঢুকলো। আমি অনেক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, ঋতু, তুমি কোথায় ছিলে এতদিন? রাহাত, আমার মা খুব অসুস্থ। আমি মায়ের কাছেই ছিলাম। আমার ফোন কোথায় ছিল তাও আমি জানি না। ঠিক আছে, তোমার মা, তুমি এখন কোন হসপিটালে আছো? আরে তুমি জানে কি করবা? তোমার তো কত কাজ থাকে। আমি তোমাকে কেন বিরক্ত করব? ঠিক আছে, রাখো। আমি তোমার সাথে পরে কথা বলবো, হ্যাঁ? আর আমাকে 10,000 টাকা পাঠিয়ে দিও তো। এই বলে ঋতু কলটা কেটে দিল। আমার অনেকটা আজব লাগলো। ওর মা অসুস্থ, কিন্তু ফোন কোথায় ছিল জানি না। আর ওর মা হসপিটালে আছে এটা জিজ্ঞেস করাতে এত ইগনোর করলো কেন? ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। আমি এর আগে ঋতুকে কখনো সন্দেহ করিনি, কিন্তু আজ কেমন যেন খটকা লাগছে। ওর মায়ের কি এমন অসুখ হয়েছে যে কখনো জানায়নি? আবার কখনো ওর মায়ের সাথে দেখাও করায়নি। আজ যখন হসপিটালের ঠিকানা জানতে চাইলাম তখন আমাকে ইগনোর করলো। এটা ভাবতে ভাবতে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এরপর ঋতু সিমের লোকেশন ট্যাগ করার চেষ্টা করলাম। শেষ লোকেশনটা খুঁজে পেলাম। আমি গিয়ে যা দেখলাম তা দেখে আমি আমার চোখে কখনো বিশ্বাস করতে পারতেছি না। ঋতু আর একটা ছেলে বসে আছে। এটা দেখে আমি অনেকটা কষ্ট পেলাম। সেদিন আমি আর অফিস যাইনি। দুপুর নাগাদ বাড়ি ফিরে আসলাম। এসে রুমে ঢুকে দেখি মারিয়া মাত্রই গোসল করে চুল মুছতে মুছতে বের হচ্ছে। আমি বললাম, খেয়েছো? না, খাইনি, খেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না কেন? না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ করলে আপনার তাতে কি? আমার কি মানে? তুমি কি ভুলে গেছো আমার মা তোমার ভালো মন্দ সব দায়িত্ব আমার হাতে দিয়েছে?
একদম মায়ের দিব, খেয়ে নাও যাও। মারিয়া আমার ধমক শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। ও যাওয়ার সময় আমি ওর দিকে তাকিয়েছিলাম। কখনো খেয়াল করিনি ওর চুলগুলো অনেক বড় বড়। আল্লাহ কাউকে এত সৌন্দর্য যদি সৃষ্টি করতে পারে, ওকে না দেখলে আমি জানতেই পারতাম না। ওই দিনের সারাদিন আমি কোথাও বের হইনি। ঋতুর ফোন নাম্বার সহ সব কিছু ব্লক করে দিলাম। আজ মাইশা আর মা বাসায় ছিল না, খালাকে দেখতে গিয়েছিল। মূলত আমাদের দুজনকে একা ছেড়ে গিয়েছিল তারা। সন্ধ্যা নাগাদ আমি সিগারেট ধরালাম। আমি সিগারেট খুব একটা খাই না, কোনো একটা টেনশন হলে বা খারাপ লাগলে খাই। ওই দিন খুব কষ্ট হচ্ছিল। আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে এভাবে ঠকালো, এসব ভেবেই সিগারেট খাচ্ছিলাম। হঠাৎই মারিয়া এসে বলল, ছি, আপনি এসব ছাইপাশ খান? আমার তো এসব দেখলেই বমি আসে। আরে আমি প্রতিদিন খাই না তো, মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন খাই। আজকে কি আপনার মন খারাপ? কি হয়েছে আপনার? আপনার কি কারোর সাথে ঝগড়া হয়েছে? কি হয়েছে আপনার? কখনো এত আপসেট দেখিনি তো। আমি কি কিছু করেছি? আমাকে যদি আপনার পছন্দ না হয় আমি চলে যাব, তো প্লিজ এভাবে কষ্ট পাবেন না। আমি মারিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কিছু বললাম না, শুধু বললাম, এভাবে একটু সময় থাকতে দিবা? মারিয়া যেন শীতল হয়ে দাঁড়িয়েছিল। আমি আপনাকে ছেড়ে যাব না। মা বলতো যারা বিয়ে করে তারা সারা জীবন একসাথে থাকে। আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। আজকে যেন মারিয়ার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে ও চলে গেলে আমি একা হয়ে যাব, হয়তো মরেই যাব। আমি কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম। ওকে দেখে কেন যেন আমার কষ্টটা দূর হয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। তুমি বিয়ে মানে বুঝো? আমি জানি না। আমার হাতটা ছাড়েন। আমি এখন আসি, পাশে অনেক কাজ আছে। যদি না ছাড়ি? না ছাড়লে মাকে বলে দিব। আমার মাকে কেন টানছো এর মধ্যে আবার? তুমি আমাকে এত ভয় দেখাও কেন? ও মা, কোথায় দেখালাম ভয়? আপনি ভয় পান কেন? খুব মজা নিচ্ছ আমাকে নিয়ে? ঠিক আছে, আমারও সময় আসবে। ঠিক আছে ঠিক আছে, দেখে নেব, সেটা সময় হলেই দেখা যাবে। এই বলে মারিয়া দৌড়ে চলে গেল। আমি একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলাম আর ভাবলাম, আল্লাহ হয়তো আমার ভাগ্যে এটাই লিখেছে, এটাই হয়তো আমার জীবনের জন্য সঠিক। আর একটা মুচকি হাসলাম। আস্তে আস্তে দিন পার হতে থাকলো। আমি মারিয়াকে অনেক ভালোবেসে ফেললাম। মারিয়া অনেক ছোট ছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা বেবি নেইনি। বিয়ের 2 বছর পর মারিয়া কনসেপ্ট করলো। তারপর আমাদের একটা মেয়ে বাবু হলো। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ছোট্ট একটা পরিবার, এই পরিবার নিয়ে আমরা অনেক সুখে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।